আর শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, তৃণমূলের গুপ্তধন ক্যারিবিয়ান দ্বীপে পাচার করা হয়েছে কি? আমরা বলছি না, বিস্ফোরক অভিযোগ তৃণমূলেরই বিক্ষুব্ধ বিধায়ক প্রসূন বন্দ্যোপাধ্যায়ের। প্রশান্ত মহাসাগরের দ্বীপ ভানুয়াতুরের পর এবার ক্যারিবিয়ান দ্বীপ কেম্যানের সঙ্গে নাম জড়িয়েছে তৃণমূলের। তৃণমূলের সঙ্গে কেম্যান দ্বীপের যোগ পাওয়া গেছে, টাকা পাচার হয়েছে বিস্ফোরক দাবি ঋতব্রত তৃণমূলের মালদা জেলা সভাপতি প্রসূনের। তৃণমূল নেতাদের বাংলাদেশে সম্পত্তি আছে বলেও দাবি করেছেন চাঁচলের তৃণমূল বিধায়ক। কেন্দ্রীয় এজেন্সি দিয়ে তদন্তের দাবিও জানিয়েছেন প্রসূন। এর আগে অভিষেক ঘনিষ্ঠ বিনয় মিশ্র আশ্রয় নিয়েছিল ভানুয়াতুরে, নিশ্চয়ই মনে আছে আপনাদের, আমরা সেই খবর দেখিয়েছিলাম। যুব তৃণমূলের সাধারণ সম্পাদক ছিলেন এই বিনয় মিশ্র। গরু পাচারে অন্যতম মূল অভিযুক্ত ছিলেন এই বিনয় মিশ্র। কয়েক হাজার কোটি টাকা ভানুয়াতুরে পাচারের অভিযোগ বিনয়ের বিরুদ্ধে আগেই উঠেছিল। তৃণমূল কংগ্রেসের আপনি কেম্যান আইল্যান্ডের একটা লিঙ্ক পাওয়া গেছে, যেখান থেকে মানি ট্রেল হয়েছে। আগামী দিনে মালদার সাথে বাংলাদেশেরও ট্রেল পেতে পারেন। তৃণমূল কংগ্রেসের কারোর বাংলাদেশে হয়তো সম্পত্তি আছে, সেটাও ইডি তদন্ত করুক, সিআইআর ড্রন আপ করে। আমরা চাইছি স্বচ্ছতা, আমরা চাই যেন এই ধরনের এলিমেন্ট তৃণমূল কংগ্রেসে না থাকে। আমাদের কর্মীরা স্বচ্ছভাবে লড়াই করবে। সুব্রতোষ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী সুব্রতোষ। একে তো ইনি তৃণমূল কংগ্রেস বিধায়ক, ঋতব্রত তৃণমূলের সাংগঠনিক দায়িত্বে আছেন, পাশাপাশি ইনি একজন অবসরপ্রাপ্ত পুলিশ কর্তা, দীর্ঘদিন পুলিশে সার্ভিস করেছেন। তিনি যখন এই অভিযোগ করছেন, অভিযোগের অভিঘাত কতটা? দেখো, নিজে তিনি একজন তৃণমূলের নেতা শুধু নন, জনপ্রতিনিধি শুধু নন। তুমি জানো যে তিনি একজন কিন্তু প্রাক্তন আইপিএস। তিনি মানে উচ্চ পদস্থ পুলিশ আধিকারিক ছিলেন এবং তিনি সেখান থেকে স্বেচ্ছা অবসর নিয়ে তিনি রাজনীতিতে এসেছেন এবং তৃণমূল দীর্ঘদিন ছিলেন। এবং শুধু তাই নয়, তাকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের খুব ঘনিষ্ঠ বলেই দেখা গেছে, বরাবরই আমরা সেটা দেখেছি। এবং সেই রাজনীতির যে সমীকরণ বা রসায়ন এখানে আমরা দেখতে পাই, সেখানে এটা স্পষ্ট যে প্রসূন বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব কাছের বা ঘনিষ্ঠ জনের মধ্যেই একজন ছিলেন। কিন্তু তার বক্তব্য সেখানে যখন তিনি বলছেন, তার মানে তিনি যেহেতু একাধারে পুলিশ অফিসার ছিলেন, আধিকারিক ছিলেন, পাশাপাশি তিনি তাদের ঘনিষ্ঠ এবং কাছ থেকে দেখেছেন, খুব স্বাভাবিকভাবে তিনি যেটা বলছেন তার মানে তার যথেষ্টই গুরুত্ব রয়েছে এবং তিনি সেটা জেনে বুঝেই বলছেন। এবং তার কাছে নিশ্চয়ই এমন কিছু কিছু তথ্য আছে বা তার কাছে তিনি সেই সমস্ত বিষয়গুলো তিনি শুনেছেন বলেই তিনি ব্যক্ত করছেন। কারণ তার পাশাপাশি তিনি এটাও বলছেন যে তারা যে দুর্নীতিগ্রস্ত ছিল এবং এমন কিছু কাণ্ড করেছে, বিশেষ করে কর্পোরেট সংস্থাকে দিয়ে যেভাবে তোলা আদায় হয়েছে, যেভাবে টাকা লেনদেন হয়েছে এবং সেই টাকা বাংলাদেশ থেকে শুরু করে সেই নির্দিষ্ট আইল্যান্ডের সেখানে সেই টাকা পয়সা লেনদেন হয়েছে, পুরো বিষয়টা, এই যে চক্রটা, এটা তিনি ওয়াকিবহাল। এবং তিনি পাশাপাশি এটাও বলছেন যে বিভিন্ন এই সমস্ত বিষয়ে তারা যখন সরব হয়েছেন, তাদেরকে তখন সেটা চাপা দিয়ে দেওয়া হতো, তাদের মুখ বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করা হতো। এমনকি কোনো মিটিং হলে, কোনো তৃণমূলের দলীয় কোনো কর্মসূচি থাকলে সেখানে কোনো নেতা তারা কিন্তু সহজে মুখ খুলতে পারতেন না। কারণ তিনি অভিযোগগুলো করছেন, কিন্তু শুরুতেই যে অভিযোগ তিনি করেছেন ভয়ঙ্কর অভিযোগ, দেখা যাক এর অভিঘাত কতটা হয়। একেবারে টিভি9 বাংলার সব থেকে বড় ব্রেক, আজ দিনের সব থেকে বড় খবর। ভানুয়াতুর পর তৃণমূল কংগ্রেসের গুপ্তধন এবার কি আরো একটা ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে লুকানো? তৃণমূলের গুপ্তধন লুকানো রয়েছে কেম্যান দ্বীপে। এবার বিস্ফোরক অভিযোগ তুলে দিলেন তৃণমূলের মালদা জেলার সভাপতি প্রসূন বন্দ্যোপাধ্যায়। প্রশান্ত মহাসাগরের দ্বীপ ভানুয়াতুর পর এবার ক্যারিবিয়ান দ্বীপ কেম্যানের সঙ্গে নাম জড়ালো তৃণমূলের। আরো একবার আপনাদের শোনাই প্রসূন বন্দ্যোপাধ্যায় আজ কি বিস্ফোরক অভিযোগ করেছেন, শুনুন। তৃণমূল কংগ্রেসের আপনি কেম্যান আইল্যান্ডের একটা লিঙ্ক পাওয়া গেছে, যেখান থেকে মানি ট্রেল হয়েছে। আগামী দিনে মালদার সাথে বাংলাদেশেরও ট্রেল পেতে পারেন। তৃণমূল কংগ্রেসের কারোর বাংলাদেশে হয়তো সম্পত্তি আছে, সেটাও ইডি তদন্ত করুক, সিআইআর ড্রন আপ করে। আমরা চাইছি স্বচ্ছতা, আমরা চাই যেন এই ধরনের এলিমেন্ট তৃণমূল কংগ্রেসে না থাকে। আমাদের কর্মীরা স্বচ্ছভাবে লড়াই করবে। দেখুন, আপনাদের আরো একবার মনে করিয়ে দিই, ভানুয়াতুর নাম জড়িয়েছিল বিনয় মিশ্রের সঙ্গে। বিনয় মিশ্র অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ ছিলেন। তিনি ভানুয়াতুতে লুকিয়েছিলেন বিপুল টাকা নিয়ে, হাজার হাজার কোটি টাকা, বাংলার মানুষের টাকা। সুপ্রিয় আমার সহকর্মী এই মুহূর্তে রয়েছে আমার সঙ্গে। সুপ্রিয়,
ক্যারাবিয়ান দ্বীপপুঞ্জের সঙ্গে তৃণমূলের যোগ নতুন নয়। বিনয় মিশ্রের উদাহরণ এর আগে আমরা দেখেছি। এবার প্রসূন বন্দ্যোপাধ্যায় যে অভিযোগ করছেন, কেম্যান দ্বীপেও তৃণমূল কংগ্রেসের গুপ্তধন লুকানো থাকতে পারে। আমি বলতে চাইছি এইটা কিভাবে হতো, এই ট্রেলটা কিভাবে হতো? দেখো, তুমি প্রথমেই যেটা বললে বিনয় মিশ্রের কথা বললে, এই বিনয় মিশ্র একদিকে যেমন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ ছিলেন, শুধু তাই নয়, তিনি যুব তৃণমূলের কিন্তু পদাধিকারীও ছিলেন বা দায়িত্বে ছিলেন। আর সেই বিনয় মিশ্র, তার নাম যখন দুর্নীতির সঙ্গে জড়িয়ে গিয়েছিল, সেই সময় যে তথ্য সামনে এসেছিল যে এই বিনয় মিশ্র তিনি দুর্নীতির কালো টাকা ভানুয়াতুতে এই দ্বীপে কিন্তু পাঠিয়ে দিয়েছেন বা সেখানে লুকিয়ে রাখা আছে, এরকম তথ্য কিন্তু সামনে উঠে এসেছিল। আর এই যে প্রসূন মুখোপাধ্যায়ের কথা বললে তুমি, প্রসূন বন্দ্যোপাধ্যায় তৃণমূলের তিনি বিধায়ক, এই তার বক্তব্যের মধ্যে দিয়ে কিন্তু আরও এক দ্বীপপুঞ্জের, ক্যারাবিয়ান দ্বীপপুঞ্জের নাম সামনে উঠে আসছে বা এমনই জল্পনার কিন্তু তথ্য তিনি সামনে তুলে ধরছেন যে তৃণমূলের যে টাকা বা সম্পদ সেগুলোকে কিন্তু এই ক্যারাবিয়ান দ্বীপে লুকিয়ে রাখা থাকতে পারে এবং তার জন্যই কিন্তু কেন্দ্রীয় এজেন্সির যে তদন্ত, সেই তদন্তের দাবি করা হচ্ছে। কিন্তু এই সমস্ত টাকাগুলো দেশের বাইরে কিভাবে যায় সেটাই কিন্তু সবথেকে বড় প্রশ্ন। হাওয়ালার মাধ্যমে হতে পারে, বিভিন্ন ইনভেস্টমেন্টের মাধ্যমে, বিদেশে যে সমস্ত সংস্থা বা বিভিন্ন শেল কোম্পানির মাধ্যমে এই ধরনের যে কালো টাকা, সেই টাকাগুলোকে কিন্তু বিদেশে অর্থাৎ দেশের বাইরে পাঠানোর যে প্রক্রিয়া সেগুলো কিন্তু হয় এবং সেই জায়গা থেকে কেন্দ্রীয় এজেন্সি তদন্ত ছাড়া কিন্তু এই জল্পনার তথ্য সামনে আসা সম্ভব নয়। যদিও প্রসূন বন্দ্যোপাধ্যায় তিনি যে মন্তব্য বা বক্তব্য সামনে তুলে ধরছেন, কিসের ভিত্তিতে তিনি বলেছেন সেটা তিনি সম্পূর্ণরূপে স্পষ্ট করতে পারবেন। তবে আরও একটা জল্পনা অর্থাৎ ভানুয়াতুতের যে তথ্য, আরও একটা বিষয় সুপ্রিয়, শুধুমাত্র এখানে যে কেম্যান দ্বীপের নাম উঠে এসছে তা তো নয়। প্রসূন বন্দ্যোপাধ্যায় অভিযোগ করছেন বাংলাদেশ আরও এরকম একাধিক জায়গায় তৃণমূল কংগ্রেসের টাকা লুকানো থাকতে পারে। দেখো, সবটাই কিন্তু এই হাওয়ালা যোগের যদি রিলেশন থাকে বা হাওয়ালার মাধ্যমে বা এই যে তোমাকে যেটা বললাম যে বিভিন্ন শেল কোম্পানি বা বিভিন্ন যারা এ ধরনের দুর্নীতির সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের মাধ্যমে কিন্তু এই টাকা বিভিন্নভাবে বিদেশে পাঠানো সম্ভব। সুপ্রিয়া, আমাদের সঙ্গে থাকো, আমি তোমার কাছে আসবো। আরও একবার আপনাদের শোনাই বিক্ষুব্ধ তৃণমূল কংগ্রেসের নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের নেতা ঋতব্রত শিবিরের প্রসূন বন্দ্যোপাধ্যায়, তিনি আজকে বিস্ফোরক অভিযোগ করলেন। শুনুন আরও একবার। তৃণমূল কংগ্রেসের আপনি কেম্যান আইল্যান্ডের একটা লিঙ্ক পাওয়া গেছে, যেখান থেকে মানি ট্রেল হয়েছে। আগামী দিনে মালদার সাথে বাংলাদেশেরও ট্রেল পেতে পারেন। তৃণমূল কংগ্রেসের কারোর বাংলাদেশে হয়তো সম্পত্তি আছে, সেটাও ইডি তদন্ত করুক, সিআইআর ড্রন আপ করে। আমরা চাইছি স্বচ্ছতা, আমরা চাই যেন এই ধরনের এলিমেন্ট তৃণমূল কংগ্রেসে না থাকে। আমাদের কর্মীরা স্বচ্ছভাবে লড়াই করবে। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি বিধায়ক সজল ঘোষ। সজলদা, একই শুনছি, মানে একজন বিধায়ক তিনি বলছেন যে কেম্যান আইল্যান্ডস মানে ব্রিটেনের যে টেরিটরি, সে ক্যারিবিয়ান সাগরে কেম্যান আইল্যান্ডে তৃণমূলের গুপ্তধন। বিশ্বাস করুন, এর আগে তো এই দ্বীপটার নাম একমাত্র ভূগোল যখন পড়তাম ছোটবেলায় তখন শুনেছিলাম, তারপরে আর শুনিনি। তৃণমূল না থাকলে কিন্তু এই দ্বীপগুলোর নামও আপনারা জানতে পারতেন না। মানে এখন দেখি এই লোকগুলো কিরাম সতীলক্ষ্মীর মতন এই তদন্ত হোক এই তদন্ত হোক বলছে। আমি বলছি, যদি ভোটের ফলাফল অন্য কিছু হতো, ভোটের ফলাফল অন্য কিছু হতো, এই সমস্ত তৃণমূলের প্রতীকে জিতে আসা, ইনি আমার পুলিশ, এনার কাছে ইনফরমেশন কম থাকার কথা নয়। যদি কম থাকে তাহলে তিনি একটা অপদার্থ। হ্যাঁ, আমার বক্তব্য হচ্ছে এই ধরনের কথা আজকে শুনতে পাচ্ছি। এই ধরনের কথা এরা কি আগে অতীতে আঁচ পাননি? এরা সব জানতো, এরা সব জানতো। আমার ঠাকুমা একটা বলতেন যে সত্যি হলি কবে, ভাষাটার বলছি না, বাংলা হচ্ছে স্বামী মূল্য যবে। এরা তবে গুপ্তধন খোঁজার চেষ্টা করবে নাকি কেউ, মানে কেন্দ্রের পক্ষ থেকে কি এই গুপ্তধন ফিরিয়ে আনার কোনো উদ্যোগ নেওয়া হবে? নিশ্চয়ই দেশের অর্থ তো ফিরিয়ে আনার চেষ্টা হবে, কিন্তু তার আগে তো আমরা কোহিনূর ফিরিয়ে নিতাম যদি এত সহজ হতো। ব্যাপারটা যে অত সহজ নয় সেটা তো আপনিও বোঝেন, আমিও বুঝি। একটা দেশের টাকা অন্য দেশে চলে গেলে সেটা কি আর এত সহজে তাকে ফিরিয়ে আনা যায়? এবার সেই টাকাটা ওখানে সম্পত্তির পরিমাণে ল্যান্ডে কনভার্ট হয়েছে কিনা, কিসে প্রপার্টিতে কনভার্ট হয়েছে কিনা আপনি জানেন না, সেই প্রপার্টি তো আর তুলে আনা যাবে না। অনেক সমস্যা আছে, কিন্তু এই যে সমস্ত বিপ্লবীরা আজকে এই ধরনের কথা বলছেন, তারা 2 মাস আগে জানতেন না। বেশ, অনেক ধন্যবাদ। যে খবরে টিভি9 বাংলা এই মুহূর্তে নজর রাখছে, দিনের সব থেকে বড় খবর, এবার ভানুয়াতুর পর তৃণমূল কংগ্রেসের গুপ্তধন লুকানো কি আরও একটা আইল্যান্ডে? এবারে নাম জানালো কেম্যান আইল্যান্ডের। তৃণমূলের সঙ্গে কেম্যান দ্বীপের যোগ পাওয়া গেছে, টাকা পাচার হয়েছে, বিস্ফোরক দাবি তৃণমূলের মালদা জেলা সভাপতি প্রসূন বন্দ্যোপাধ্যায়ের। শুধু তাই নয়,
তৃণমূল নেতাদের সম্পত্তি আরও জায়গায় লুকানো রয়েছে বলেও দাবি করেছেন চাঁচলের তৃণমূল বিধায়ক। এবার প্রশ্ন হচ্ছে, সব থেকে বড় যে ব্রিটেনের ওভারসিজ টেরিটরি এই ক্যারিবিয়ান সাগরের কেম্যান আইল্যান্ডই কেন? সোমনাথ আমাদের সঙ্গে রয়েছেন, আমার সহকর্মী। সোমনাথ, এই কেম্যান আইল্যান্ডে কেন টাকা লুকানো হয়, কি পদ্ধতিতে হয়, কেন যারা কর ফাঁকি দিতে চায় তাদের জন্য এটা একটা হেভেন? দেখো, এই তুমি কেম্যান আইল্যান্ডের কথা বললে, কেম্যান আইল্যান্ড, ভানুয়াতু, মোনাকো, লুক্সেমবার্গ, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, এরকম একাধিক জায়গা রয়েছে যে জায়গাগুলোকে বলা হয় ট্যাক্স হেভেন বা কর ফাঁকির স্বর্গরাজ্য। কেন না, এই দেশগুলোতে প্রথম কথা হচ্ছে কোনো কর্পোরেট ট্যাক্স, ইনকাম ট্যাক্স, গিফট ট্যাক্স, কোন ইনহেরিটেন্স ট্যাক্স, কোনো ধরনের ট্যাক্স নেই। যারা টাকা কর ফাঁকি দিতে চায়, যারা সাদা কালো টাকা সাদা করতে চায় পৃথিবীর সমস্ত দেশ থেকেই, তারা কি করে, তারা এই সমস্ত জায়গাগুলোতে, এই যে ট্যাক্স হেভেন বললাম, এই জায়গাগুলোতে তারা শেল কোম্পানি খোলে। শেল কোম্পানি মানে কি না, যে কোম্পানির শুধু কাগজে কলমে অস্তিত্ব আছে, সেই কোম্পানির না আছে বাড়ি, সে না কিছু প্রোডাকশন করে, না কিছু সার্ভিস দেয়, শুধুমাত্র খাতায় কলমে অস্তিত্ব রয়েছে। এইবার টাকাটা কিভাবে সরানো হয়? টাকা মূলত দুভাবে সরানো হয়। একটা হচ্ছে আইন ফাঁকি দিয়ে, জিনিসটা লিগাল কিন্তু আইনের ফাঁক ফোকর গোলে সরানো হয়। আর একটা হচ্ছে ট্র্যাডিশনাল হাওয়ালা সিস্টেমে টাকা সরানো হয়, যেটা আমরা 9 দশকে ভারতে হাওয়ালা কেলেঙ্কারি দেখেছি। যেটা করা হয় সেটা হচ্ছে, আমি একটু সহজভাবে যদি বলি, যে ধরা যাক এখানে আমাদের দেশে ভারতে কোনো একটা কোম্পানি তারা কিছু তৈরি করছে, কিন্তু সেই জিনিসটা তৈরি করার পরে তারা যদি লাভ দেখায় তাহলে ভারতে তাকে ট্যাক্স দিতে হবে। সেটা না করে তারা যেটা করে, সেই কোম্পানির একটা শাখা কোম্পানি, যেটা কাগুজে কোম্পানি, সেটা তারা ধরা যাক এই কেম্যান আইল্যান্ডে একটা কোম্পানির শাখা খুলে ফেললো। তারপর এখানে তারা যে প্রোডাক্টটা তৈরি করলো, সেই প্রোডাক্টটাকে কেম্যান আইল্যান্ডে পাঠিয়ে দিল। তাহলে ভারতে তাকে কোনো ট্যাক্স দিতে হচ্ছে না, ভারতে সে কিছু বিক্রি করলো না। এবার কেম্যান আইল্যান্ড থেকে সেই প্রোডাক্টটা হয়তো ইউরোপের কোনো একটা দেশে বিক্রি করে লাভ হলো। সেই লাভ যেহেতু কেম্যান আইল্যান্ডে কোনো কর দিতে হচ্ছে না, যার ফলে সেই লাভের এগেনস্টে তাকে কোনো কর দিতে হলো না। সেই টাকাই আবার পরে ভারতে ফিরে এলো প্রত্যক্ষ বিদেশি লগ্নি হিসাবে। এইভাবে একাধিক এই পুরো পদ্ধতির জিনিসটা কথা করা সোমনাথ হয়। বলছে। আর হাওয়ালার কথা তো আমি বললামই। বেশ, অনেক ধন্যবাদ। সোমনাথ একাধিক পদ্ধতির কথা বলছিল। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রসূন বন্দ্যোপাধ্যায় লাইভে। প্রসূনবাবু, আমার নাম শুভজিৎ, শর্মিষ্ঠা স্টুডিও দুজনেই রয়েছে। একে একে আপনার কাছে প্রশ্ন করব। আপনি বোধহয় শুনছিলেন আমাদের সহকর্মী সোমনাথ নিউজ রুম থেকে ব্যাখ্যা করছিল যে কিভাবে টাকাটা পাচার হয়ে থাকে, কিভাবে সেখানে গচ্ছিত হয়ে থাকে এবং তারপরে কিভাবে ব্যবহার করা হয়ে থাকে। একটু আপনার কাছ থেকে জানতে চাইবো, আপনার অভিযোগটা কি? আপনার অভিযোগের মধ্যে কি এইগুলোও রয়েছে, কিভাবে পাচার করা হয়েছে বা কিছু? গতকালকে যে মিডিয়া বাইট আমি দিয়েছি প্রেস কনফারেন্সের সময়, সেখানে আমি দুটো পয়েন্ট উল্লেখ করেছি। একটা হচ্ছে যে একটা অ্যালিগেশন যেটা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা তারপর মিডিয়ার মাধ্যমেও সামনে আসছে, সেটা হচ্ছে যেটা আনসিকিউর্ড লোন অফ 1.7 মিলিয়ন। এই 1.7 মিলিয়ন একটা আনসিকিউর্ড লোন একটা অ্যারেঞ্জ করা হয়েছিল ফ্রম এ সেল ফিনান্স কোম্পানি, যেটা কেম্যান আইল্যান্ড, যেটা ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে, সেখান থেকে এই করা হয়েছিল। কেন করা হয়েছিল? ফর পারচেজ অফ এ অগাস্টা 109 গ্র্যান্ডম হেলিকপ্টার। এখন এখানে আরেকটা সংস্থার নাম উঠে এসছে, ক্যারভেল অ্যাভিয়েশন ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড। তো এই যে এন্টায়ার ডুবিয়াস রেন্টাল লুপটা রয়েছে, এই ডুবিয়াস রেন্টাল লুপটা নিয়ে গত কয়েকদিন ধরেই একটা চর্চা হচ্ছে, বিকজ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এটা নিয়ে কাজ করছে। নাও এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের ইনভেস্টিগেশন কমপ্লিট না হওয়া পর্যন্ত মোর ডিটেলস উইল নট কাম আউট। কিন্তু একটা জিনিস খুব ইন্টারেস্টিং, সেটা হচ্ছে যে পৃথিবীতে এত জায়গা থাকতে হঠাৎ করে কেম্যান আইল্যান্ডের নাম কেন উঠে আসে? হঠাৎ করে কেন একটা ক্যারভেল অ্যাভিয়েশন ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের নাম উঠে আসে? এবং তার সাথে এই ডুবিয়াস রেন্টাল লুপ যেটাকে আমরা বলছি, সেটা উঠে আসার পিছনে যদি দেয়ার ক্যান বি নো স্মোক উইদাউট ফায়ার। আমরা জানি যে আগুন ছাড়া তো ধোঁয়া হয় না। তো এই জিনিসটার ডাইমেনশন কতটা, সেটা একটা প্রশ্নচিহ্ন সকলের মনে আছে, স্বভাবতই আমাদের মনেও আছে। এই ট্রুথটা সামনে আনা দরকার। যদি এই ফ্যাক্টটা বা এই অ্যালিগেশনটা যদি আনফাউন্ডেড হয় বা বেসলেস হয়,
তাহলে সেই সময় যারা পার্টির ফান্ড হ্যান্ডেল করতেন তাদের উচিত এ বিষয়ে একটা স্বচ্ছ ক্লিয়ার স্টেটমেন্ট দিয়ে এটাকে নেগেট করা বা রিবাটাল দেওয়া। কারণ এখানে সাইলেন্স ইজ অ্যাডমিশন। যদি এই অ্যালিগেশন যেটা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে মেইনস্ট্রিম মিডিয়া সব জায়গাতে ব্লো করছে, সেখানে নীরবতার কোনো কারণ আমরা দেখতে পাচ্ছি না যদি এভরিথিং ওয়াজ ফেয়ার অ্যান্ড স্কোয়ার। এটা ছিল আমার প্রথম বক্তব্য। একটা Second, বিষয় আমি- আপনার কাছে জানতে চাইবো, আপনার সেকেন্ড বক্তব্যতে অবশ্যই আসবো প্রসূন বাবু। একটা বিষয়, আপনি বারবার ওই কেয়ারওয়েল এভিয়েশন সংস্থার কথা বলছেন, যারা ইতিমধ্যে ইডির তদন্তের অধীনে রয়েছে, কারণ সেখান থেকেই ওই হেলিকপ্টার বা চপার কেনা হয়েছিল। তো এই কেম্যান দ্বীপে তৃণমূলের গুপ্তধন, এটা আপনি কবে জানতে পারেন? আর কোথায় কোথায় তৃণমূলের গুপ্তধন রয়েছে বলে আপনার কাছে খবর রয়েছে? এবং আপনি পরে জনপ্রতিনিধি, তার আগে আপনাকে আমরা পুলিশ কর্তা হিসেবে পেয়েছি। সেক্ষেত্রে আপনার কি মনে হয়, কি করণীয় এক্ষেত্রে? শুধুমাত্র তদন্ত, না সেই গুপ্তধন ফেরানোটাও? এক এক করে রিয়াকশন। আপনার 3টে পয়েন্ট ছিল। কবে জানতে পেরেছি? জানতে পারা গেছে যখন এটা মিডিয়াতে এসছে রিসেন্ট টাইমসে, মেবি 7, 10, 15 ডেজের মধ্যে। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে এই পুরো ডোমেইনটাতে যারা ইনভেস্টিগেশন করার জন্য অথরাইজড বা যারা এই ফাইন্যান্সিয়াল ইস্যুসগুলো ইনভেস্টিগেশন করে, তাদের সেটা বেসিক্যালি ডাইরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স পড়ে, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট পড়ে, এই ধরনের কেন্দ্রীয় সংস্থাগুলোই পড়ে। তো ন্যাচারালি এই ধরনের সংস্থাতে কাজ না করলে বা এই ধরনের সংস্থার সঙ্গে সংযুক্ত না থাকলে, ইভেন আই ডোন্ট থিঙ্ক যে এনআইএর কাছে ওই তথ্য থাকবে। সুতরাং কেউ কারোর কোনো যদি পুলিশ বা এজেন্সি কোথাও সে কোনো চাকরি করেও থাকেন, সবাই সব কিছু জানার জন্য হি ইজ নট সাপোজ টু নো এভরিথিং। একদম। আপনি যদি এটা এনআইএকেও জিজ্ঞেস করেন, এনআইএ হয়তো বলতে পারবে না, এটা এনআইএর ডোমেনের মধ্যে পড়ে না। আপনার কি মনে হয় আর কোথায় কোথায় এই গুপ্তধন রয়েছে? শুধুমাত্র ভানুয়াতু, কেম্যান আইল্যান্ডের পাশাপাশি? আমি সেকেন্ড পয়েন্টে আসছি। কোথায় কোথায় আছে এটা দেখার দায়িত্বটা অবশ্যই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটে, সেটা বার করা দরকার। আমি মালদা জেলা নিয়ে কালকে একটি কথা বলেছি, উইচ ওয়াজ সেকেন্ড পয়েন্ট, এবং আপনার এই প্রশ্নের উত্তরের সাথে সেটা কোরিলেট করছে, অ্যালাইনমেন্টে চলে আসছে। তার জন্য সেই উত্তরটা একবারই দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে যে মালদা ডিস্ট্রিক্টের একটা, আপনি বলতে পারেন যে খুব এস্টাবলিশড একটা রিউমার আছে, বা আপনি বলতে পারেন যে এটা একটা হুইসপার্স ইন দ্য করিডোর অফ পলিটিক্স আছে, যে এখানকার 1-2 নেতার তাদের প্রপার্টি, পার্টিকুলারলি হেলথ সেক্টরে আমরা শুনছি, মেবি হসপিটাল, বিগ হসপিটাল আর নার্সিংহোম, সেটা বাংলাদেশে রয়েছে। এখন আমরা জানি যে বাংলাদেশ কোনো ইনভেস্টর ফ্রেন্ডলি কান্ট্রি নয়, এটা সকলেই জানে। বাংলাদেশে ইনভেস্টমেন্ট ইন্ডিয়ান লোক করছে, কোনো শিল্পপতি বাংলাদেশে ইনভেস্ট করছেন এরকম খুব বেশি শোনা যায় না। তো অবভিয়াসলি বাংলাদেশে কেন ইনভেস্ট করা হয়েছে সেটা একটা গভীর প্রশ্নচিহ্নের মুখে পড়ছে, এই বাংলাদেশ কানেকশন। নাম্বার 2 হচ্ছে যে বাংলাদেশে 2024 সালের 5 অগস্ট একটা অলমোস্ট মিলিটারি কু হয়েছিল, যেটা পরবর্তীকালে এনসিপি, ছাত্র আন্দোলন ইত্যাদি, এবং সাবসিকুয়েন্টলি আবার একটা ডেমোক্রেটিক রেজিম ব্যাক করেছে। তো এই সময়ও কিন্তু শোনা যাচ্ছে যে এই বিজনেস ভেঞ্চারগুলো তারা এফেক্টেড হয়নি। তাহলে ওয়েদার ইট হ্যাড এনিথিং টু ডু উইথ দিস র্যাডিক্যাল নেটওয়ার্কস, যে এই যে মানি, যেটা যদি ফার্স্ট ইফ হচ্ছে যে আমি ডেফিনেটলি রিকোয়েস্ট করব দ্য হাইয়েস্ট এজেন্সিস অফ দ্য কান্ট্রিকে টু ইনভেস্টিগেট। নাম্বার 1 পয়েন্ট, যে বাংলাদেশে মালদার কোনো পলিটিক্যাল পার্সনের ইনভেস্টমেন্টে কোনো রকম নার্সিংহোম, হসপিটাল তৈরি হয়েছে কি না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে হোয়াট ইজ দ্য সোর্স অফ মানি অ্যান্ড হাউ দ্য মানি ওয়াজ ট্রান্সফার। আমি ধরে যদি নিই যে বাংলাদেশে বিজনেস করাটা লিগাল, তাহলে সে এই যে টাকাটা গেছে এটা তো একটা টাকাতে হবে না। হাউ দিস মানি ওয়াজ ট্রান্সফার্ড, থ্রু হুইচ এজেন্সিস। বা মালদার কোনো পলিটিক্যাল নেতা কি বাংলাদেশে যেতেন এই বিজনেসের কাজে? সেখানে কি এই বিজনেসকে ফেসিলিটেট করছেন? সেটা অবভিয়াসলি তার পাসপোর্ট চেক করলে বা ফরেন অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট চেষ্টা করলেই
এটা জানতে পারবেন। সুতরাং এবং ফোর্থলি যে এই যে একটা টার্ময়েলের সময় 24 থেকে 26 যখন বাংলাদেশে বিএনপি গভর্নমেন্ট এস্টাবলিশ হলো, তখনও শোনা যাচ্ছে যে এই বিজনেসগুলো আনবিটেল চলেছে, যখন বাংলাদেশে একটা খুব বড় র্যাডিক্যাল ফোর্স সেখানে রেইন করেছে। তাহলে ওয়েদার দে হ্যাড এনি আন্ডারস্ট্যান্ডিং উইথ দিস র্যাডিক্যাল ফোর্স। আপনি এই যে অভিযোগটা করলেন, এই 24-এর 5ই অগস্টের পর থেকেও কোনো রকম ওখানে কোনো সমস্যায় পড়তে হয়নি এই এস্টাবলিশমেন্টগুলোকে, এই বিজনেসকে, এ তো অন্য প্রশ্ন তুলে দিচ্ছে। অন্য প্রশ্ন তুলছে বলেই তো প্রশ্নটা করছি যে শুধুমাত্র তো একটা ইনভেস্টমেন্ট না, হ্যাঁ ভয়ঙ্কর। কারণ হচ্ছে যে যদি এরকম কখন এটা সম্ভব, আপনি জানেন যে কোনো জায়গাতে যখন একটা এই ধরনের পলিটিক্যাল ট্রানজিশন হয়, আফ্রিকান কান্ট্রিজগুলোতে এটা খুব বেশি হয়, এবং সেখানে অনেক সময় মাইনিংয়ে ফ্রেঞ্চ বা ব্রিটিশ যারা ইনভেস্টার্স কোম্পানি থাকে, আমরা দেখি যে পাত্তাড়ি গুটিয়ে পালিয়ে যেতে হয়। কারণ যখনই রেজিম চেঞ্জ হয়, তখন বিশেষ করে যখন এরকম ধরনের কু হয়, তখন ইনভেস্টর ফ্রেন্ডলি থাকে না, বা আগের রেজিমের সঙ্গে যে আন্ডারস্ট্যান্ডিং ছিল সেটাও সঙ্গে সঙ্গে কামস টু এ হল্ট। এখানে যদি সেটা কন্টিনিউ করে থাকে, কবে এস্টাবলিশ হলো এবং এখনো কন্টিনিউ করছে শোনা যাচ্ছে, এইটার ব্যাপারে একটা পূর্ণাঙ্গ তদন্ত ভারত সরকারের করা উচিত। এবং যদি দেখা যায় যে এই সময়টা আনবিটেল ছিল, তাহলে বুঝতেই হবে যে কোথাও না কোথাও একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল। অল দিস আর কোয়েশ্চেন্স, আমরা কোয়েশ্চেন রেজ করতে পারি, আমরা হুইসেল ব্লো করতে পারি, এভিডেন্স জোগাড় করার কাজ, ইয়েস অর নো বলার কাজ। আমরা যেটা বলছি সেটা যদি মিথ্যে হয় বা যদি সঠিক না হয়, সেটাও একটা ইনভেস্টিগেশন হয়েই বলা উচিত। না মালদার কোনো পলিটিক্যাল পার্সন, তার কোনো আত্মীয় স্বজন যিনি মূলত ইন্ডিয়ান, এখন বাংলাদেশে বাস করছেন, তার কোনো প্রপার্টি এরকম ধরনের কোনো হেলথ সেক্টরে নেই, এটা একটা আনসার হতে পারে। 2 নম্বর হচ্ছে হ্যাঁ আছে, আইদার আপনাকে দুটোর মধ্যে একটা আসতে হবে, আইদার দ্য অ্যালিগেশনস আর ফলস বা অ্যালিগেশনস আর ট্রু। যদি ট্রু হয়, তাহলে এই সময় যে বিজনেসটা স্মুথলি রান করলো, তাহলে হোয়াট ওয়াজ দ্য আন্ডারস্ট্যান্ডিং উইথ দ্য ইউনুস গভর্নমেন্ট বা দ্য রেডিক্যাল কম্পোনেন্ট। এই জায়গাটা আমার মনে হয় যে ন্যাশনাল সিকিউরিটির পক্ষেও খুব ইন্টারেস্টিং। বোথ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অ্যান্ড এনআইএ শুড জয়েন্টলি ইনভেস্টিগেট দিস অ্যাসপেক্ট। 24 থেকে 26 তো ধরুন রান করেছে ঠিকঠাক, কিন্তু ফান্ডিংটা হয়েছে বা এস্টাবলিশমেন্টটা হয়েছে কোন সময়? আমি শুভজিতের এই প্রশ্নটার সঙ্গে প্রসূনবাবু, আমি একটা প্রশ্ন, মানে একটা কথা আপনার থেকে একেবারে স্পেসিফিক জেনে নিতে চাই। আপনি বারবার বলছেন কোনো পলিটিক্যাল লিডার, আপনি নিজেই তৃণমূলের বিধায়ক, তার মানে কি আপনি কোনো তৃণমূলেরই পলিটিক্যাল লিডার, যে এক সময় যে দল শাসন ক্ষমতায় ছিল সেই তৃণমূলেরই পলিটিক্যাল লিডারের দিকে ইঙ্গিত করছেন? এখন তো রাজ্যে পালা বদল হয়েছে, কি মনে হচ্ছে এই পলিটিক্যাল লিডার যারা ফান্ডিং করেছে বাংলাদেশে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, বা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আপনি কোনো উদ্যোগ নেবেন? দুটো প্রশ্ন কম্পোনেন্ট আছে আপনার মধ্যে। প্রথম প্রশ্নটা হচ্ছে রিগার্ডিং দ্য alleged persons political affiliation। আপনি যেটা বলছেন যেটা আগে রুলিং পার্টি ডিসপেন্স মানে তাদের সঙ্গে ছিল কিনা, প্রশ্নটার উত্তর অ্যাফার্মেটিভ। দ্বিতীয় কথা হচ্ছে যে অ্যাজ ফার অ্যাজ আই এম কনসার্নড, হ্যাঁ আমি চিঠি লিখব, আই উইল রাইট লেটার্স টু এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অ্যান্ড টু এনআইএ, বিকজ ভারতের ন্যাশনাল সিকিউরিটির ক্ষেত্রে এবং এই ধরনের ট্রানজাকশনের ক্ষেত্রে এই সংস্থাগুলো কাজ করে। তো আই উইল রাইট টু দেম টু ইনভেস্টিগেট, যেটা আপনারা ওপেন মাইন্ডে তদন্ত করুন। এরকম একটা ক্লাউড রেখে দেওয়া ঠিক নয় যে মালদাতে বসে কোনো পলিটিক্যাল ফাংশনারি যিনি আগে রুলিং পার্টিতে ছিলেন, তিনি বাংলাদেশে তার ব্যবসা সম্প্রসারিত করেছেন। হয় আপনারা বলুন যে না এটা ঠিক নয়, এটা ভুল একটা তথ্য, ফেয়ার এনাফ, কোনো অসুবিধা নেই, একটা ইনভেস্টিগেশনই তো লাগবে। আমরা তো কারোর নাম বলছি না, কাউকে ডিফেম ডাইরেক্টলি করা হয়নি। যদি বলেন যে না হয়েছে, তখন আপনি নাম সামনে নিয়ে আসুন এবং এন্টায়ার মানি ট্রেলটাকে খুঁজে বার করুন, এবং তার সাথে ন্যাশনাল সিকিউরিটিতে কোনো ইম্প্যাক্ট হয়েছে কিনা সেটা এনআইএ তদন্ত করে দেখুক।